আজ সকাল থেকে বৃষ্টি ছিল না, কিন্তু তারানাথের বাড়ির কাছে যখন এসে পড়েছি তখন থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সে কথাটা তারানাথকে বলতেই সে বলল, ও আর তেমন কিছুই নয়, তোমরা মনে করো তাই এমনটা হয়, বুঝলে? আসলে আমাদের ইচ্ছে শক্তি কিন্তু অনেক প্রবল, সেই নিয়ে আমরা কখনোই তেমন কিছু ভাবি না। হয়তো মনে মনে তোমরা ওই বৃষ্টি চাইছিলে। ইচ্ছে শক্তির যে ক্ষমতা আছে সে কথা আমরাও জানি। সেই শক্তি দিয়েই তো অনেক কিছুই করা যায়, তাই না? আচ্ছা, আপনিও তো জীবনে ইচ্ছা শক্তি দিয়ে অনেক কিছুই করেছেন, তা আপনি কি... আমার কথা শেষ হলো না, চারি চা নিয়ে এলো, তার সঙ্গে গরম গরম চাল ভাজা। তারানাথ বলল, চারিমা, এই চাল ভাজাগুলো গরম আছে তো? গরম না থাকলে একটু গরম করে দে মা। তুমি যেই বললে অমনি তো চাল ভাজা করতে বসালাম। তাছাড়া আমি তো জানি তুমি যখন বলেছো তখন কাকা বাবুরা এই এসে পড়লো বলে চাল ভাজা গরম গরম আছে, লঙ্কা দিয়ে যাব দুটো। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বলল, আজ সকাল থেকেই মনে হচ্ছিল তোমরা আসবে, তাই আগে থেকেই চারিকে একটু চাল ভাজা করতে বলেছিলাম। তারপর চারিকে বলল, লঙ্কা দুটো দিয়েই যা বরং, লঙ্কা দিয়ে চাল ভাজা খেতে কিন্তু ভালোই লাগে। তোমরা কি বলো হে? হ্যাঁ, গরম গরম চাটা খেয়ে নাও, তারপরে না হয় কথা হবে। আর মা চারি, তেলে ভাজাগুলো একটা কিছুতে ঢেলে নিয়ে আয়, না হলে ওগুলো আবার ঠান্ডা হয়ে যাবে। বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে, এই সময় গরম চা, গরম তেলে ভাজা, সঙ্গে চাল ভাজা, এ যেন অমৃত। আমি তারানাথের মুখের দিকে তাকিয়ে দেখলাম, মানুষটার মুখের হাসি সত্যিকারের। তারানাথের মুখের দিকে যতবারই এমন সময় চাওয়া যায়, বোঝা যায় মানুষটা সত্যি সত্যি হাসছে। অথচ মাঝে মধ্যেই খদ্দের না হওয়ার জন্য বা সাংসারিক নানা কারণে তার মুখটা ফ্যাকাশে হয়ে যেতেও দেখেছি। অথচ প্রত্যেকবার আমরা আসার পরে তারানাথের মুখে হাসি ফুটে ওঠে। তারানাথ নিজেই বলে, দুনিয়াতে সবচেয়ে সুন্দর দৃশ্য কি বলতো? তা হলো কারোর মুখের সরল হাসি। সে হাসি দেখে সবকিছুই করা যায়, বুঝলে? গ্রামে গ্রামে তো আর কম করিনি, কত মানুষের সঙ্গে দেখা হয়েছে, কত মানুষের সঙ্গে সাক্ষাৎ, কত রকম মানুষের সঙ্গে পরিচয় হয়েছে। ওই এক সত্যিকারের হাসি কিন্তু প্রত্যেক মানুষের মুখে যেন একরকম বলেই মনে হয়। ঠাকুরমশাই, আপনার কথা আমরা বুঝেছি, কিন্তু আপনি তো অন্য কথা বলছিলেন। আপনি বলছিলেন ইচ্ছে শক্তির কথা। ইচ্ছে শক্তি দিয়ে আপনি এক সময় এমন কিছু একটা কাজ করেছিলেন যেটা বড়ই অদ্ভুত, সেই কথাটাই বলুন না। কিশোরীর কথা শুনে তারানাথ একবার চারিদিকে তাকিয়ে থেকে তারপর বলতে শুরু করলো, আমরা আমাদের ইচ্ছে শক্তি দিয়ে চাইলে অনেক কাজই করতে পারি, বুঝলে হে? সে যাই হোক, তোমরা এইসব তথ্য কথা শুনতে পছন্দ করো না তা আমি জানি। আর চাটাও শেষ হয়ে এসেছে, দাও একটা সিগারেট দাও, তারপর বলতে শুরু করি। সামনে বাড়িয়ে দেওয়া প্যাকেট থেকে একটা পাসিংশ তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করে খানিকটা ধোঁয়া ছেড়ে তারপর তারানাথ বলতে শুরু করলো আবার, অনেক বছর আগের কথা, তখন মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা হয়নি। মাতু বাগলির সঙ্গে সাক্ষাৎ করার পরে বেশ কিছু সাধু সঙ্গ করেছি, তবে সিদ্ধি লাভ করে উঠতে পারিনি। তেমনই একদিন, তখন ওই মনে হয় বর্ষাকাল, বর্ষার সময় এক গ্রামে গিয়ে পৌঁছেছি। দুপুরের দিকে গ্রামে দু একজন লোক চোখে পড়লেও বাকি গ্রামটা ফাঁকা বলেই মনে হলো। আমি নিজের মতো হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এমন সময় কথাবার্তার শব্দ কানে আসতেই থমকে দাঁড়িয়ে তাকালাম। দেখি একটি বাড়ির উঠোনের কাছে বেশ কিছু লোকজন জড়ো হয়ে ইতস্তত ভাবে নিজেদের মধ্যেই কথাবার্তা বলছে। কি মনে হতে সেখানে গেলাম, সোজা চলে এলাম। আসলে এর আগে এক অভিজ্ঞতা হয়েছিল। গ্রামেরই এই এমন এক কোনো সমস্যার মাঝে গিয়ে পড়ে তাদের সাহায্য করতে গিয়ে গ্রামের লোকেরা উল্টে আমায় সেখান থেকে যাকে বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। গ্রামের লোকেরা সেই সময় অতিথিকে নারায়ণ বলেই মনে করত,
কিন্তু সেই গ্রামের লোকেরা জমিদারের কারণে এমন ভাবে রুষ্ট হয়েছিল যে তারা বাইরের লোককে পছন্দ করতে পারতো না। যাই হোক, সে যে কারণেই হোক, কিংবা ভাগ্য বিধাতা আমার কপালে তাই লিখে দিয়েছিলেন বলেই হোক, সেখানে না গিয়ে সোজা সেই গ্রাম পেরিয়ে বাইরের দিকে চলে এলাম। গ্রামের শেষে বড় এক দিঘি, দিঘির পাড়ে এক গাছ। আগের দিন রাতের দিকে এক বাড়িতে আশ্রয় নিয়ে সে বাড়িতে ভাত খেয়েছিলাম, তাই খুব একটা খিদেও ছিল না। সেই দিঘির জলে স্নান করে দিঘির পাড়ে বসে দুপুরের দিকে ঘুমিয়েই পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন সন্ধে পেরিয়ে রাত নামতে শুরু করেছে। একে তো বর্ষাকাল, কালো আকাশ মেঘে ঢেকে আছে, কোথাও আলোর চিহ্ন মাত্রও নেই। তাড়াতাড়ি উঠতেই বুঝতে পারলাম গোটা শরীর ঠান্ডা হয়ে কেমন যেন অবশ হয়ে গেছে। উঠে কোনো রকমে দু হাতে নিজের গাটা জড়িয়ে ধরে ঠান্ডা ভাব কমাবার চেষ্টা করছি। এমন সময় মনে হলো একটা পায়ের শব্দ যেন আমার পেছনের দিক থেকে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে যাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম, আর ঠিক সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম যে হেঁটে চলে যাচ্ছে সে কোনো মানুষ হতে পারে না, অশরীরী কিংবা খারাপ কিছু একটা। আমি টান টান করে সোজা হয়ে বসতেই যে হেঁটে চলে যাচ্ছিল সে বোধহয় এবার আমার উপস্থিতি ভালো করে বুঝতে পারল। একটা মেয়েলি গলায় হেসে বলে উঠল, কে ওখানে? গ্রামের লোকেরা রাতের বেলা এখানে আসে না, তুই জানিস না? তাও তুই এখানে এসেছিস কেন? আমি বললাম, আমি এই গ্রামের লোক নই। তাছাড়া এই গাছের তলায় যদি রাতের আঁধারে আমি বসেও থাকি, তাতে তোমার আপত্তি বা কোথায়? আমার মুখে মুখে কথা, তুই জানিস না এই দিঘির পার আমার জায়গা? অন্ধকার নামলে মরে গেলেও কেউ এই দিঘির পাড়ে আসে না। তোর এত বড় সাহস! কথাটা বলার সঙ্গে সঙ্গেই একটা ব্যাপার ঘটে গেল। একটা ঠান্ডা হাওয়ার পরও তো আমি অনুভব করতে পারলাম, আর ঠিক সঙ্গে সঙ্গে মনে হলো আমি যে গাছের তলায় বসে আছি সেই গাছটা যেন অদ্ভুতভাবে কেঁপে উঠল, যেন কিছু একটা লাফ দিয়ে সেই গাছের উপরে উঠে পড়েছে। আর তারপরেই সেই গাছের উপর থেকে টপ টপ করে রক্ত নেমে এসে পড়তে লাগলো আমার গায়ে। আমি চট করে সরে এলাম। সেই গাছের তলা থেকে দুই কাঁধের ওপর তখন রক্ত পড়েছে যেন বৃষ্টির জলের মতনই। টপ টপ করে রক্ত এসে আমার গায়ে পড়ায় একটা দুর্গন্ধ আমার গায়ে ছড়িয়ে গেছে। তাছাড়া রক্ত এসে পড়া একটা ঘেন্না ভাবও আমার মনে তখন জেগেছে। গাছের ওপরে খলখল করে সেই মেয়েটি আবার হেসে উঠল। সে যে মানুষ নয় তা বলে দিতে আর হয় না। তার মুখের হাসি আর কথা মানুষের মতো নয়, কেমন একটা বিভৎস ফ্যাসফ্যাসে ভাব রয়েছে সে কণ্ঠের মধ্যে। তবে পুরোপুরি পিশাচ কিংবা ওই জাতীয় কণ্ঠ নয়। সে আবার বলল, এখানে আসবি না, না হলে ওই রক্ত এরপরে তোর হবে। আমি অবাক হলাম। আমার কাছে খুব বেশি ক্ষমতা না থাকলেও এমন সাধারণ পিশাচদের আটকাবার কিংবা তাদেরকে সরিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আছে, আর তা অনুভব করতে পারে এই অপশক্তিরা। তাই তারা সহজে আমার কাছে আসে না। কিন্তু এই পিশাচ এত সহজে আমার সামনে আসছে, এই অপশক্তি আমায় আক্রমণ করার চেষ্টা করছে। কিন্তু তাহলে এটা কি? কথাটা মনে মনে ভাবলেও তখন কিছুই করলাম না। অজানা অচেনা জায়গায় অন্ধকারের মধ্যে কিছু করতে গিয়ে উল্টো বিপদ হতে পারে। তাই আমি চুপচাপ সেই গাছতলা ছেড়ে দিঘির পাড় ছেড়ে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলে এলাম। পিছন থেকে শুনতে পেলাম সেই মেয়েটির খলখলে হাসি। তুই নাকি আবার সাধু হয়েছিস, আর কোনো ক্ষমতা নেই? আমি পিছনে তাকালাম না, সোজা হেঁটে গ্রামের ভিতরে প্রবেশ করলাম। তারপর একটা গাছের তলায় মাটির বেদির মতো জায়গা দেখে বাকি রাতটা সেখানে কাটিয়ে দিলাম। আপনি সেখান থেকে চলে গেলেন? মানে আপনি
বুঝতে পারলাম না। তোমাদের এখন যা মনে হচ্ছে আমারও তখন তাই মনে হয়েছিল, কিন্তু ওই যে বললাম, অচেনা অজানা জায়গায় কোনো কিছু না বুঝে কিছু করা উচিত না। তাছাড়া এমন বিপদ হবে বুঝতে পারিনি বলেই দেহবন্ধন করেছিলাম না। তাই দেহবন্ধন না করা অবস্থায় অপশক্তির সঙ্গে মোকাবিলা করতে যাওয়াটা বোকামি। তবে ফিরে আসতে আসতে একটা ব্যাপার বুঝতে পেরেছিলাম, আমার গায়ের উপর যে রক্তের ধারা নেমে এসেছিল সেই রক্তটা কখন যেন আবার গা থেকে উধাও হয়ে গেছে। গাছের তলায় রাতটা কাটিয়ে দেওয়ার পর পরদিন সকালবেলা গ্রাম ছেড়ে চলে আসতে যাব, এমন সময় একটি গ্রামের লোকের সঙ্গে আমার দেখা হলো। তার নাম রতন। সে আমায় দেখে নমস্কার করে বলল, সাধু বাবা, আপনারে ভগবান পাঠাইছেন। আপনি আপনি বাঁচান আমাদের গ্রামে যে বিপদ হয়েছে, সেই বিপদের হাত থেকে বাঁচান আপনি আমাদের। তোমাদের গ্রামে কিসের বিপদ হয়েছে বলো তো? ঠাকুর মশাই, আমাদের গ্রামের ভবানী মণ্ডলের ছেলে হারু মণ্ডলকে বোধহয় খারাপ কিছু ধরেছে। মাঝে মাঝেই এমনটা হয়। ছেলেটা দিন দিন কেমন যেন শুকায় যাচ্ছে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কথাটা শুনে চমকে উঠলাম, কিন্তু তার এমন ক্ষতি হলোই বা কি করে? কথাটা শুনে রতনের সঙ্গে সোজা গিয়ে দেখলাম যে বাড়িটায় সেদিন জটলা দেখতে পেয়েছিলাম সেই বাড়ির উঠোনের কাছে ছড়িয়ে ছিটিয়ে কিছু মানুষজন। একটি লোক দাওয়ার কাছে বসে দুটো হাত মাথার উপরে দিয়ে রয়েছে, চোখের কোণে জল। দেওয়ালের কাছে ফ্যাকাশে মুখে বসে রয়েছে একটি স্ত্রী লোক। এতগুলো পুরুষ মানুষ বাইরে রয়েছে, তবুও তার মাথায় ঘোমটা নেই। ঘোমটা সরিয়ে সে ফ্যাকাশে ভাবে তাকিয়ে রয়েছে। মানুষ যখন দুঃখে জিত হয় তখন সমস্ত কিছু ভুলে যায়। আমিও বুঝতে পেরেছিলাম। রতনের সঙ্গে সেখানে গিয়ে ঢুকতেই আশেপাশে লোকেরা সরে গিয়ে জায়গা করে দিল। যে লোকটি দু হাতে মাথা ঢেকেছিল সে ছুটে এসে আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে বলল, ঠাকুরমশাই, আমার ছেলেটাকে বাঁচান ঠাকুরমশাই, আমার ছেলেটাকে বাঁচান, নইলে নইলে আমার ছেলেটার যে বড় ক্ষতি হয়ে যাবে। আমায় আগে দেখতে দাও। তোমার ছেলেকে না দেখে তো আমি কোনো কিছুই বলতে পারবো না। তোমরা কান্নাকাটিটা করো না, আর তোমরা বসো, আমি ঘরে যাই। মা, তুমি আমার সঙ্গে এসো। সেই স্ত্রী লোকটি তাড়াতাড়ি মাথায় আঁচল চাপা দিয়ে আমার সঙ্গে ঘরের ভেতরে এসে ঢুকলো। ছোট্ট ঘর, পাশাপাশি ছোট ছোট দুটো ঘর রয়েছে। সামনের দিকে বারান্দা। বারান্দা পেরিয়ে ছোট ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেলাম বিছানার উপর শুয়ে আছে একটি বছর 11-12 ছেলে। তার শরীর কঙ্কালসার হয়ে গেছে। দেখে মনে হয় যেন কঙ্কালের উপর কেউ চামড়া বসিয়ে দিয়ে গেছে। স্ত্রীলোকটি কাঁদতে কাঁদতে বলল, আমার হাড়ু এমন ছিল না ঠাকুরমশাই। আমার হাড়ুর চেহারা স্বাস্থ্য সব ভালো ছিল। গ্রামের লোকেরা ওকে হাড়ুক হাড়ুক নামে ডাকতো। আর দেখুন, মাত্র 7 দিনের মধ্যে কি অবস্থা হয়েছে আমার ছেলেটার। মাত্র 7 দিনের মধ্যে? কথাটা শুনেই চমকে উঠলাম। যতই রোগা কেউ থাকুক না কেন, মাত্র 7 দিনের মধ্যে তার চেহারা এমন হতে পারে না। এদিকে সেই স্ত্রীলোকটি বলছে তার হারুর স্বাস্থ্য চেহারা নাকি ভালোই ছিল। এগিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এই দিনের বেলাও ঘরের মধ্যে জানলা দিয়ে ঢুকে আসা অল্প আলোতেও একটা কালচে ছায়া যেন তার ঘরের চারপাশে ছড়িয়ে রয়েছে। রোদের আলো পুরোপুরি ভাবে ঘরের মধ্যে ঢুকতে পারছে না। আমি তাড়াতাড়ি স্ত্রীলোকটিকে বলে ঘরের সব কটা দরজা জানলা ভালো করে খুলে দিতে বললাম। রোদের আলো যে ঘরের ভেতরে এসে ঢুকলো, অমনি দেখতে পেলাম কালচে একটা ছায়া যেন ধোঁয়ার মতো আস্তে আস্তে ঘরের চারপাশ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি বললাম, ঘরের দরজা জানলা দিনের বেলা বন্ধ করে রাখো কেন? দিনের বেলা তো খুলে রাখবে। হাড়ু চিৎকার করে, এখন ঘুমোচ্ছে তাই, না হলে রোদের আলো দেখলেই ও চিৎকার করে। বুঝতে পারলাম অন্ধকার তাকে একটু একটু করে জড়িয়ে ধরতে শুরু করেছে, তাই আলোর প্রতি এমন অনীহা। ভালো করে সেই স্ত্রীলোকটিকে অন্ধকার আর আলোর কথা বুঝিয়ে দিয়ে মাথার কাছে এসে দাঁড়ালাম। একটা হাত হারুর কপালের ওপর রেখে
বিড়বিড় করে মন্ত্র পড়তেই হারুর শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। আর তারপরই ওর চোখ গেল খুলে। সাদা ফ্যাকাশে চোখ, উল্টে গেছে তার চোখের মণি, উল্টে গেছে হারু। চিৎকার করে কিছু একটা বলতে যাবে তার আগেই আমি কপালের মাঝখানে বুড়ো আঙুলটাকে চেপে ধরে মন্ত্রটা জোরে জোরে পড়তে লাগলাম। এবার ঘরের চারপাশে সেই মন্ত্রের গুঞ্জন ছড়িয়ে পড়তে লাগলো। আর হারুর উল্টে যাওয়া চোখ, মুখের পাশ থেকে বেরিয়ে আসা ফেনা, এই দুটো জিনিস দেখে তার মা কেমন যেন কান্না ভেজা গলায় তার দিকে এগিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে বারণ করলাম হাত তুলে। তারপর খানিকক্ষণ এমন ভাবে চলার পর হারু শান্ত হতেই দেখতে পেলাম খানিকটা কালো ধোঁয়া তার মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে এইবার জানলা দিয়ে বাইরে চলে গেল। এসব আমি দেখতে পেলেও অন্য কেউ কিন্তু এসব দেখতে পেল না। সেই স্ত্রীলোকটি বলল, কি হলো ঠাকুর মশাই, আমার ছেলেটা এমন করলো কেন? তাকে আর কিছুই বললাম না। হারুকে ভালোভাবে খেয়াল রাখতে বলে তখন ঘর থেকে বেরিয়ে আসতেই রতন আর ভবানী এগিয়ে এলো। ততক্ষণে আশেপাশের মানুষজন বারান্দার কাছটায় জড়ো হয়েছে। আমি বললাম, কোনো এক অপশক্তি ছেলেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই তার এমন অবস্থা করেছে। আমি যখন চলে এসেছি তখন ওকে আমি আর নিয়ে যেতে দেব না, যেভাবেই হোক ওকে আমি আটকাবই। আমার একটা মাত্র ছেলে ঠাকুরমশাই, ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমার যে কি হবে। আপনি ওকে বাঁচান, আপনার যত টাকা লাগবে আমি দেব। আমার জমি জমা, টাকা পয়সা, বাড়ি ঘর সবকিছু আমি আপনাকে দিয়ে দেবো। ভগবানের আশীর্বাদে আমার বাড়ি ঘর, জমি জমা, টাকা পয়সা সবকিছুই আছে ভবানী। সেই সব কিছু ছেড়ে পথে পথে বেরিয়েছি শুধুমাত্র সাধনা করব বলি। ওসবের বাঁধনে আমায় বাঁধার চেষ্টা করো না। তবে তোমার ছেলের যা হয়েছে তার পিছনে কিন্তু কোনো বাঁধন রয়েছে। কেউ একজন কোনো অপশক্তির বাঁধন দিয়ে ওর ক্ষতি করার চেষ্টা করছে। আমি তো আগেই বলেছিলাম, সেদিন সন্ধেবেলায় যখন ছেলেটা ঘরে ফিরল তখন ওর মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। কত ভার করে বলেছিলাম রাতের বেলা ঘর থেকে বাইরে না যেতে। কিন্তু কোন মানুষ কেন এসব করছে? দেখুন ঠাকুরমশাই, গ্রামে আমার অর্থ, প্রতিপত্তি, নাম সবকিছুই রয়েছে, তাই কেউ কি আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করছে? হতেও পারে, আবার এটাও হতে পারে যে তেমন কিছুই নয়, কোনো অপশক্তি নিজে থেকেই ওর পেছনে পড়েছে ওর ক্ষতি করার জন্য। সেটাই স্বাভাবিক। মাঝে মাঝে এমন বাচ্চাদের সেই অপশক্তি আকর্ষণ করতে পারে, তার জন্য এখানে একটু সময় থাকার দরকার আমার। আচ্ছা, রাতের বেলা হারুর মধ্যে কি কোনো পরিবর্তন দেখা যায়? পরিবর্তন বলতে রাতের বেলা কেমন শান্ত আর গম্ভীর হয়ে যায়, সহজে কথা বলে না, চুপ করে বসে থাকে, ঘরের মধ্যে আলো জ্বললে চিৎকার করে ওঠে। তবে হ্যাঁ ঠাকুরমশাই, সকালে যখন ওর ঘরে আমরা যাই তখন ঘরের মধ্যে জল কাদার পায়ের ছাপ থাকে, এমনকি হাড়ুর পায়েও জল কাদা লেগে থাকে। বোঝা যায় সে ঘর থেকে রাতে বাইরে বেরিয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, অনেক চেষ্টা করেও আমরা রাতের বেলা জেগে থাকতে পারি না। বেশ বুঝতে পারছিলাম কোনো এক অপশক্তি রাতের বেলা হারুকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে যায়, এবং সেই অপশক্তির জন্যই এমন কিছু হয়ে চলেছে। তাই মনে মনে স্থির করলাম আমি ভবানীর বাড়িতে নয়, রতনের বাড়িতে থাকব। রতনের বাড়ি ভবানীর বাড়ির পাশে। আসলে রতন আর ভবানী হলো একই রক্তের সম্পর্কের ভাই, মানে একই মায়ের পেটের ভাই না হলেও রতন হলো ভবানীর কাকার ছেলে। তবে বাবা কাকা মারা গেছেন অনেক আগে। দুই ভাই পাশাপাশি বসবাস করে। রতন বিয়ে করেছিল, কিন্তু বছর খানেকের মাথায় বউ মারা যায়, তারপরে আর বিয়ে করেনি। আর রান্না বান্না, খাওয়া দাওয়া সবকিছু এই বাড়ি থেকেই যায়। তবুও সে পাশে নিজের বাড়িতেই থাকে। রতনের সঙ্গে সেদিন দুপুরে তার বাড়িতে গিয়ে উঠলাম। দুপুরে এক প্রস্ত খাওয়া দাওয়ার পরে একটু জিরিয়ে নেবার চেষ্টা করছি, আর ভাবছি এমন অবস্থার মধ্যেও ভবানীর স্ত্রী কিন্তু বেশ ভালো রান্না বান্না করে খাইয়েছে। পরে জানতে পেরেছিলাম সে বাড়িতে রান্নার জন্য একজন লোক পর্যন্তও আছে। যাওয়ার কাছে বসে বসে ভাবছি, এমন সময় রতন এসে আমার পাশে বসলো, বলল, ঠাকুর মশাই, একটা কথা বলেন তো আমারে।
আপনি কি কিছু এটা বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ, মানে অন্য কিছু একটা হারুকে ভাসানো যাবে তো? কথাটা রতন মিথ্যে বলেনি। হারুর যে অবস্থা দেখেছিলাম তাতে তাকে বাঁচানো খুব মুশকিলই হয়ে যাবে। আর কয়েকটা দিন যদি সেই অপশক্তির নাগালের মধ্যে গিয়ে পড়ে, তাহলে তার শরীর থেকে একটু একটু করে জীবনী শক্তি শুষে নিয়ে যাবে ওই অপশক্তি। তাই বললাম। তখন ভবানী আর তার স্ত্রীর সামনে কথাটা বলিনি, কিন্তু তোমায় বলি, হারুর হাতে কিন্তু বেশি সময় নেই। পরপর 2-3টে দিন তাকে যদি ওই অপশক্তি নিয়ে যায়, তাহলেই কিন্তু তার সর্বনাশ হবে। কিন্তু তুমি বলছিলে রাতের বেলা হারু কোথা থেকে একটা এসেছিল। আচ্ছা, কোথা থেকে এসেছিল বলো তো? আমাদের গ্রামের শেষের দিকে একটা বড় দিঘি আছে। সেই দিঘির পাড়ে বেশ কয়েকটা বড় বড় গাছ আছে। ওখানে আমাদের ছোটবেলায় আমরা খেলাধুলা করতে যেতাম। কিন্তু এক সময় এক তান্ত্রিক এসে ওখানে আস্তানা গেড়েছিল। তান্ত্রিক প্রথমে খুব ভালোই ছিল। গ্রামের লোকেরা তান্ত্রিককে ফলটা, মূলটা, এটা ওটা সেটা সব করে দিত। তান্ত্রিক তার বিনিময় তাদের আপদের বিপদের কথা শুনতো, তাদের ওই প্রক্রিয়া বলে দিত। কিন্তু এক সময় গ্রামের লোকেরা আবিষ্কার করতে পারে তান্ত্রিক সেখানে বসে সব সাধনা করে। কোনো একটা মরা খুঁজে বের করেছিল তান্ত্রিক। সেসব অবশ্য আমরা জানি না, কিন্তু কোনো একটা মৃতদেহ নিয়ে কিছু একটা করছিল সেই তান্ত্রিক। গ্রামের লোকেরা বলে ওই তান্ত্রিক নাকি ওই মরা মাংস পর্যন্ত খেত কাঁচা কাঁচা। এসব কথা শুনে গ্রামের লোকেরা শান্ত থাকতে না পেরে একদিন সেই তান্ত্রিকের কাছে গিয়ে পৌঁছায়। আর তখন তান্ত্রিককে বলে, দেখো সাধু বাবা, তুমি এখানে ছিলে, আমরা কোনো আপত্তি করিনি। গ্রামের লোকেরা তোমায় আহারের যোগান দিত, তোমার কাছে আসতো, কিন্তু তুমি মৃতদেহ জোগাড় করে তা ভক্ষণ করেছ। তোমাদের কেউ মিথ্যে কথা বলেছে? এমন কাজ আমি করি না। তাছাড়া আমি সব সাধনা পর্যন্ত করি না। নরম মাংস, তাও আবার মৃতদেহ ভক্ষণ করবো কেন? আমি নিজের চোখে দেখেছি। কাল সন্ধেবেলায় এই পথে যাওয়ার সময় নিজের চোখে দেখেছি আপনাকে মৃতদেহের একটা হাত ছিঁড়ে সেই হাতের মাংস আগুনে পুড়িয়ে ভক্ষণ করতে। তোমরা ভুল দেখেছ। তোমরা যা দেখেছো ঠিক দেখোনি। তোমরা চলে যাও এখান থেকে। আমরা তো এখান থেকে যাবই, কিন্তু তার আগে তোকে এখান থেকে তাড়াবো। আমাদের গ্রামের কাছে সে এমন কাজ করবি? আমায় তাড়াবি তোরা? আমায় তাড়াতেই পারিস, কিন্তু আমায় তাড়িয়ে দিলেও মনে রাখিস, এই জায়গা আর তোদের দখলে থাকবে না। অন্ধকার নামলেই এই জায়গা হয়ে যাবে আমার দখলে। আমি এখান থেকে চলে গেলেও এখানে রেখে যাব আমার আজ্ঞাবহ এক পিশাচকে। যে রাতের অন্ধকারে এখানে আসবে তার একটু একটু করে মৃত্যু হবে। 13 দিনের মধ্যে তার মৃত্যু হবে, আর তার জীবন চলে আসবে আমার কবরে। সত্যি মিথ্যা তেমন কিছু জানি না। বাবা কাকার মুখে এসব গল্প শুনেছিলাম। তবে তারপর থেকেই হোক অথবা অন্য কোনো কারণে অন্ধকার নামার পরে ওই দিঘির পারে আর কিন্তু কেউ যায় না। 2-1জন যদি ভুল করে বেরিয়ে গিয়ে পড়ে তো তান্ত্রিকের কথা কিন্তু তখন সত্যি হয়। সে শুকায় শুকায় একটু একটু করে মারা পড়ে। ঠিক যেমন আপনি হারুকে দেখছেন তেমন করেই। তার মানে হারু রাতের অন্ধকারে দিঘির পাড়ে চলে গিয়েছিল, আর তারপর থেকেই এমন অবস্থা হয়েছে। কিন্তু হারু ঠিক কতদিন আগে ওখানে গিয়েছিল সে কথা মনে আছে? হ্যাঁ, মোটামুটি দিন 10 তো হবেই। আমি যেদিনকে ওই হারুকে সন্ধ্যের পরে ফিরতে দেখেছিলাম, তারপর থেকে প্রায় ওই দিন 10 কিংবা তার একটু বেশি হয়ে গেছে। মনে মনে হিসাব করে বুঝলাম আর ওর হাতে বেশি সময় নেই। আজকালের মধ্যে কিছু একটা করতে না পারলে। রতন আমার একটা হাত শক্ত করে চেপে ধরে বলল, ব্যাটারে, নিজের ছেলের থেকে কম কিছু ভাবিনি কোনোদিনও। আমার কপালটাই খারাপ ঠাকুরমশাই। বউটা মরে গেল, আর বিয়ে করব না ঠিক করলাম। ভাবলাম
দাদা বৌদি আর ওই ওই ভাইপোটাকে নিয়ে আমার এই জীবন কেটে যাবে, কিন্তু আমার ওই বেটারে বাঁচান, আপনি বাঁচান আমার বেটারে। আমি রতনকে আশ্বাস দিলাম যে আমার দ্বারা যেটুকু সম্ভব আমি তার সবটাই করব। তারপরে বাকি সব কিছুই ভগবানের হাতে, তার ইচ্ছে ব্যতীত কোনো কিছুই হয় না। সবই তো বুঝলাম ঠাকুরমশাই, তবে আপনি তো বলেছিলেন ইচ্ছে শক্তির গল্প বলবেন, তাই এখানে ইচ্ছে শক্তিটা কোথা থেকে এলো? আমি বললাম, আচ্ছা হারুকে কি আপনি বাঁচাতে পেরেছিলেন? মানে অমন যার অবস্থা হয়েছিল। শুনেছি অপশক্তি একবার কাউকে বেশ ভালোভাবে ধরতে পারলে তাকে এত সহজে ছাড়ানো যায় না। এ তো আর ভূতে ধরার মতন নয়, এগুলো অন্য ব্যাপার। সেই তান্ত্রিক নিশ্চয়ই ওই স্থানে মন্ত্র পড়ে কিছু একটা করে দিয়েছিল, তাই না? তান্ত্রিক ওই দিঘির পাড়ে সেই নারী অপশক্তিকে রেখে গিয়েছিল, যার সঙ্গে আমার প্রথম রাতেই দেখা হয়েছিল। তখন বুঝতে পেরেছিলাম ঠিক এই কারণেই তার ক্ষমতা অতি প্রবল। ওই তান্ত্রিক তাকে মন্ত্রপুত করেই তাকে এইখানে রেখেছে। শুধু তাই নয়, ওই স্থান তার অধীনে। ওই স্থানে কোনো মন্ত্র শক্তি কিংবা অন্য কোনো ক্রিয়া ভালোভাবে কাজ করবে না। কথাগুলো যত বুঝতে পারছিলাম তত আরো বেশি যেন চিন্তায় পড়ে যাচ্ছিলাম। যদি এমনটাই হয় তাহলে হারুকে সত্যি সত্যি বাঁচাতে পারবো না। আর দু একটা দিন এই অপশক্তি তাকে নিয়ে যেতে পারলেই তো। এইসব কথা ভাবতে ভাবতে সন্ধ্যে নেমে এলো। রাতের বেলা রতন ওই বাড়ি থেকে খাবার নিয়ে এলো। অন্ধকার নামার পরে ওই বাড়িতে আর আসবো না বলেই ঠিক করেছিলাম। রাতে খেতে বসে রতন বলল, দেখে এলাম হারু ঘুমোচ্ছে। ঘুমিয়ে থাকলেই ভালো, কিন্তু রাতের বেলা তো ঘুম ভেঙে চলে যায়। আমি কোনো কথা বললাম না। বাইরে আকাশে চাঁদের আলো ফুটেছে, আর যে কিছু একটা হবে সেটা বেশ ভালোই বুঝতে পারছিলাম। অনেক রাত পর্যন্ত দাওয়ার কাছে হেলান দিয়ে চুপ করে বসে রইলাম। রতন বসে বসে ঝিমোচ্ছিল, কিন্তু আমার নজর ছিল ওই বাড়ির দিকে। ওই বাড়ি থেকে কেউ একজন বাইরে বেরোলে চাঁদের আলোয় স্পষ্টভাবে বুঝতে পারবে। একসময় হঠাৎ করে দেখতে পেলাম কি যেন একটা বাড়ির ভেতরে ঢুকলো। আমি তৈরি হয়েছিলাম। রতনকে এক ধাক্কায় জাগিয়ে দিয়ে তাকে একদম মুখ বন্ধ করে থাকতে বলে আমার পিছু নিতে বললাম। রতনও কিন্তু বাধ্য ছেলের মতো আমার পিছু নিল। আকাশে চাঁদ রয়েছে, কালো মেঘ মাঝে মাঝে সেই চাঁদ ঢেকে দিচ্ছে। বর্ষাকাল, ঠান্ডা বাতাস বইছে চারপাশে। ভবানীর বাড়ির বাঁশের বেড়ার পাশে একটা বড় গাছ ছিল। গাছের কাছে আঁধারের মধ্যে দুজনে চুপ করে বসে অপেক্ষা করছি। মনে মনে মাতু পাগলির নাম করছি, যেভাবেই হোক হারুকে বাঁচাতেই হবে। তারপরই দেখতে পেলাম এক সাদা শাড়ি পরা একটি মেয়ে, তার মাথার চুল হাওয়ায় অল্প অল্প উঠছে, আর খালি পায়ে নূপুর জাতীয় কিছু পড়ে রয়েছে। নূপুরের ঝনঝন শব্দ কানে আসছে। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আগের দিন রাতের বেলায়ও তো গাছের তলায় মেয়েটির সঙ্গে কথা বলার সময় দু একবার নূপুরের শব্দ মতো কিছু শুনতে পেয়েছিলাম। তখন ব্যাপারটা খেয়াল করিনি, এখন মনে পড়ল। তার মধ্যেই শুনতে পেলাম সেই মেয়েটি এবার শান্ত অদ্ভুত মধুর গলায় বলছে, ওরা তোকে আটকে রেখেছিল, তোকে বলেছি না আমি ডাকার সঙ্গে সঙ্গেই ঘর থেকে বেরোবি। শরীর খারাপ লাগছিল, তাই বেরোতে ইচ্ছে করছিল না। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? আমায় বাড়ি যেতে দাও, বড্ড ঘুম পাচ্ছে। তোর শরীর ঠিক করে দেওয়ার জন্যই তো তোকে নিয়ে যাচ্ছি। আমার সঙ্গে চল। আর দুটো দিন, আজকের দিন আর কালকের দিন, তারপরেই তোর শরীর একেবারে ঠিক হয়ে যাবে। তার কথাগুলো শুনতে পাচ্ছি আর দেখতে পাচ্ছি সেই মেয়েটি সামনে সামনে হেঁটে চলেছে, আর তার পেছনে হেঁটে চলেছে হারু। রতন বলে উঠল, ঠাকুর মশাই, এবারে কি করব? হারুকে নিয়ে যে চলে যাচ্ছে, আপনি কিছু একটা করুন। চুপ করে থাকো,
চুপ করে আমার পেছনে পেছনে আসো। এইখান থেকে সেই দিঘির পার গাছতলা অনেকটা দূরের পথ, মাঝখানে আমাদের কিছু একটা করতে হবে। কথাটা বলে রতনকে নিয়ে হারুর পিছু নিলাম। প্রথমে এগিয়ে চলেছে সেই ছায়া মূর্তি, তার পেছনে হারু, এবং তার থেকে মাত্র কয়েক হাত দূরে আমরা দুজন অন্ধকারকে আশ্রয় করে এগিয়ে চলেছি। এইবার তারানাথ চুপ করল, উঠে ঘরের ভেতরে চলে গেল চারিকে আর একবার চায়ের কথা বলতে। তারানাথ ভেতরে যেতেই কিশোরী বলল, ঠাকুরমশাই, এর সমস্ত কথা কিন্তু আমার সব সময় বিশ্বাস হয় না। কেমন জানি মনে হচ্ছে আজকেও যে গল্প ঠাকুরমশাই বলছেন তাতে অনেকটা রং চড়ানো রয়েছে। একটা মানুষ কেন শুধু শুধু আমাদের মিথ্যে কথা বলতে যাবে বলো তো? তুমি কেন যে তারানাথের কথা বিশ্বাস করো না সেটাই বুঝি না। আরে, আমাদের কাছে দুটো রং চড়ানো কথা বলে একটু আমাদের মন জয় করায় খারাপ কিছু আমি দেখি না। তারানাথ তো আমাদের কাছ থেকে টাকা পয়সা দাবি করে না এর জন্য। প্রথম প্রথম ভাবতাম লোকটা ঠগ, কিন্তু পরে বুঝতে পারলাম আসলে আমাদের সঙ্গে দুদণ্ড কথা বলে নিজের মন হালকা করার জন্য হয়তো রং চড়িয়ে কথাগুলো বলে। হয়তো সত্যি সত্যি এমন ঘটনা তার জীবনে ঘটেছে, কিন্তু খানিকটা রং না চড়ালে তো আমাদের বিশ্বাস হবে, মানে সেটা তো মনে হবে না, তাই না? এরই মধ্যে তারানাথ এসে পড়ল। কিশোরীর শেষের কথাগুলো হয়তো শুনতে পেয়েছে সে, কিন্তু রেগে না উঠে সামান্য হেসে বলল, আমার জীবনে যখন ঘটনাগুলো ঘটেছিল তখন আমি নিজেও অনেক ঘটনা অনেক সময় বিশ্বাস করে উঠতে পারিনি, কিন্তু পরে বুঝেছিলাম এই দুনিয়াতে অসম্ভব বলে কিছুই হয় না, সবকিছুই সম্ভব। এই দুনিয়াতে যে শক্তি রয়েছে সেই শক্তির ধারণা আমরা কখনোই করতে পারি না, বুঝলে? কিশোরী আর কিছু বলল না। সে অবিশ্বাসের কথা যতই বলুক না কেন, তারানাথের মুখের ওপরে সে কখনোই এমন কথা বলতে পারবে না, তা আমি জানি। তারানাথ আবার বলতে শুরু করলো, আমি আর রতন তো হারুর পেছনে পেছনে চলেছি। এদিকে হারু সেই মেয়েটির সঙ্গে এমন ভাবে কথা বলছে যেন ওই মেয়েটি তার বহুদিনের চেনা। হাঁটতে হাঁটতে গ্রামের শেষের দিকে চলে এসেছি, আর খানিকটা এগিয়ে গেলেই সেই দিঘির পাড়ে ঢুকে পড়ব। এমন সময় কি মনে হলো বাতু পাগলির নাম জপ করে ছুটে গেলাম সামনের দিকে। তারপর হারুকে আড়াল করে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে বললাম, খবরদার, হারুকে নিয়ে যাওয়ার চেষ্টা একদম করবি না। হারুকে কেন মারতে চাইছিস তুই? কেন ওর মতন একটা সরল ছেলেকে মারতে চাইছিস? আমি জানতাম তুই আসবি, আর তার জন্যই তো অপেক্ষা করছিলাম। তোকেও মারবো আর ওকেও একসঙ্গে আজ রাতের মধ্যেই মারবো। তুই না এলে হয়তো ছেলেটা আরো একটা দিন বাঁচতে পারতো, কিন্তু তুই যখন পথে বাধা দিয়েছিস তখন। রতন ছুটে এসেছিল হারুর দিকে, হারুকে সে আড়াল করে ধরল। হারুর যে কি হলো, রতন তাকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তার গায়ের উপর। রতন তাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এ কি হলো ঠাকুর মশাই? হারুর আমারে কি হলো ঠাকুর মশাই? কিচ্ছু হয়নি, সম্মোহন কেটে গেছে, তাই এমন হয়েছে। তুমি ওকে শক্ত করে ধরে রাখো, আমি ওকে দেখছি। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমার সামনে থাকা সেই মেয়েটি অদ্ভুতভাবে খেলখেল করে হাসতে লাগলো। তার হাসিতে বুঝতে পারলাম তার চোখের মনি দুটো বদলে গিয়ে সাদা ফ্যাকাশেতে পরিণত হয়েছে। তার পরনের সাদা কাপড়টা মাটির উপর লুটিয়ে পড়েছে। একটা কালো কুচকুচে শরীর আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন কোথায় সেই মেয়ে? তার বদলে মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ লম্বা কালো একটা অদ্ভুত ছায়া মূর্তি। তার দুটো সাদা ফ্যাকাশে চোখ, অদ্ভুত অন্ধকার গহ্বরের মতো মুখ। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত গলায় বলল, এত সহজে আমার কাজ করতে দিবি না যখন, তখন তোদের পথ থেকে সরিয়ে আগে পথ পরিষ্কার করে নিতে হবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে সেই কালো ছায়াটা ছুটে এলো আমার দিকে।
দেহবন্ধন আমি আর রতন করেই রেখেছিলাম, কিন্তু ও অন্য কোনো ক্ষতি করতে পারে, তাই পেছনের দিকে ছুটতে লাগলাম। রতনকে চিৎকার করে বললাম, তাড়াতাড়ি ছোট রতন, ওর হাতে কিছুতেই পড়া যাবে না, ওর হাতে পড়লেই বিপদ। আমরা দুজনে মিলে প্রাণপণে ছুটছি। ঠিক সেই মুহূর্তেই চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়তেই অত ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। ছুটতে ছুটতে গ্রামের দিকে আসছি, আর সেই কালো লম্বা ছায়ামূর্তিটা যেন বাতাসের উপর ভর করে আমাদেরকে ধরার জন্য ছুটে আসছে। কি বিভৎস তার চিৎকার! তার মুখ থেকে বেরিয়ে আসা চিৎকার শুনলে বুকের রক্ত পর্যন্ত জল হয়ে যায়। রতন ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, তবুও হারুকে কোনো রকমে কাঁধের উপর ফেলে সে ছুটে চলেছিল। এমন ভাবে আরো কিছুক্ষণ ছুটতে পারলে হয়তো আমরা ভবানীর বাড়ির কাজ পর্যন্ত চলে আসতে পারতাম, কিন্তু মাঝখানে একটা ব্যাপার ঘটে গেল। রতনের একটা মৃদু চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম রতন কোনো কিছুতে হোঁচট খেয়ে মাটির উপর ছিটকে গিয়ে পড়ল, আর তার কাছ থেকে হারু ছিটকে গেল খানিকটা দূরে। আমি তাড়াতাড়ি পেছনে এগিয়ে এলাম, হারুকে তুলে দিলাম বটে, কিন্তু ততক্ষণে সেই কালো ছায়াটা রতনের একদমই কাছে এসে পড়েছে। রতন চিৎকার করে বলল, ঠাকুর মশাই ওরে নিয়ে চলে যান, চলে যান, হারুকে বাঁচাতেই হবে, আমার জন্য চিন্তা করেন না। এক মুহূর্তের জন্য আমি মনে করলাম রতনকে তো বাঁচাতে পারবো না, হারুকেই বাঁচাই, তাকেই নিয়ে যাই। তারপরেই সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল দীক্ষা দেওয়ার সময় গুরুদেব বলেছিল তন্ত্র মন্ত্র আসলে মানুষের সাহায্যের জন্য। রতনকে এমন বিপদের মধ্যে ফেলে রেখে চলে যেতে পারবো না। ঠিক হারুকে একটা গাছের তলায় বসিয়ে আমি পথের মাঝখানে আসলাম। ততক্ষণে সেই কালো ছায়াটা রতনের একদম কাছে এসে পড়েছে। রতনকে তার একটা হাত দিয়ে গলা চেপে ধরে তাকে মাটি থেকে শূন্যে তুলতে শুরু করেছে। আমি দু পায়ে এগিয়ে গেলাম সামনের দিকে, তারপর তার দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, রতনকে মারতে হলে আগে তোকে আমায় মারতে হবে, আমার ক্ষতি না করে রতনের ক্ষতি তুই করতে পারবি না। রতন মাটিতে পড়া অবস্থায় চিৎকার করে কি যেন বলল, কিন্তু আমি তা শুনতে পেলাম না। রতনকে বললাম, ছুটে চলে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি গিয়ে হারুকে নিয়ে বাড়ির দিকে যাও, আমি ওকে আটকাচ্ছি। রতন প্রথমে না চাইলেও পরে বোধ হয় হারুর কথা ভেবেই আমার কথায় সম্মতি জানিয়ে পেছনের দিকে ছুটে গেল। গাছের গোড়া থেকে হারুকে তুলে নিয়ে ছুটতে লাগলো বাড়ির দিকে। সে কালো ছায়া তখন চিৎকার করছে, দুটো হাত দিয়ে যেন নিজের মাথার কাছে চুলগুলো ছেঁড়ার চেষ্টা করতে করতেই বলল, তোকেও মারবো, তারপর তোর আত্মাকে পাঠাবো ওখানে। আমি এইবার বিপদটা বুঝতে পারলাম। আমার কাছে যে মন্ত্র আছে সেই মন্ত্র দিয়ে ওকে আটকে রাখা যায় না। একটা মন্ত্র শিখেছিলাম যে মন্ত্র এমন শক্তিশালী কোনো অপশক্তিদের আটকানো যায়, কিন্তু সেই মন্ত্র কোনোভাবেই মনে পড়ছিল না। তবে সেই মন্ত্রটা উচ্চারণ করে একটা ক্রিয়া করতে পারলে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যেত। মনে মনে মাতুবাগলির নাম স্মরণ করে চোখ বন্ধ করলাম। প্রবল ভাবে চেষ্টা করতে লাগলাম সেই মন্ত্রটা মনে করার। এদিকে যতবার চোখ খুলছি দেখতে পাচ্ছি সেই কালো ছায়া একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। একবার সে আমায় স্পর্শ করতে পারলেও আমার তো দেহ বন্ধন করা আছে। আমি জানি সে আমার সরাসরি কোনো ক্ষতি করতে না পারলেও অন্যভাবে ক্ষতি করতে পারে। বুকের ভেতরটা ধকধক করতে লাগলো। মনে পড়তে লাগলো জন্মের কথা। জন্মের সময় আকাশ দিয়ে নীল আলো চলে গিয়েছিল। বাড়ি ছেড়ে চলে আসার সময় বাবা মায়ের দেখা মুখটা বারবার মনে পড়তে লাগলো। মৃত্যুর আগে গোটা জীবন চোখের সামনে ভেসে ওঠে। আমার ক্ষেত্র বোধহয় তেমনটাই হচ্ছিল, কিন্তু তারপরে এই মনের প্রবল ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করছি সেই মন্ত্রটাকে মনে করা। এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। কথাটা বলতে বলতে তারানাথ এমনভাবে আমাদের দিকে তাকালো যেন সেই অদ্ভুত অলৌকিকতা তার মনে এখনো রয়েছে। চারি এসে দরজার কাছে দাঁড়িয়েছিল, বোধহয় আমাদের কথা শুনছিল। তারানাথ একবার পেছনের দিকে তাকিয়ে দেখে নিয়ে বলল, মনে হলো আমার ঠিক কানের কাছে গম্ভীর গলায় কে যেন বিড়বিড় করে ঠিক সেই মন্ত্রটাই বলে চলেছে, যেই মন্ত্রটা আমার প্রয়োজন। কানের কাছে সেই মন্ত্রটা শোনার সঙ্গে সঙ্গে যেন মন্ত্রটা আমার মনে পড়তে লাগলো। আমি সঙ্গে সঙ্গে সামনের পথ থেকে খানিকটা মাটি তুলে নিয়ে সেই মন্ত্রটা পড়তে লাগলাম।
আর সেই মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই সেই কালো ছায়াটা যেন থমকে দাঁড়িয়ে পড়ল, চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, চুপ কর, থাম বলছি, থাম, নইলে নইলে তোকে আমি শেষ করে ফেলবো। আমি জানি বিপদে পড়ে অশরীরী আত্মা এবং অপশক্তিরা এমন কথাই বলে, কিন্তু এই মন্ত্র আমি উচ্চারণ করতে থাকলে সে আমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না, সেটাই দেখতে পেলাম। এবার মন্ত্র পড়তে পড়তে আমি এক পা করে সামনের দিকে এগিয়ে চলেছি। আকাশের গায়ে মেঘের আড়াল থেকে চাঁদটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। আমি গম্ভীর স্বরে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছি, আর সেই কালো ছায়াটা এক পা করে পেছনে সরে যাচ্ছে। তার শরীরটা আস্তে আস্তে ছোট হয়ে আসতে শুরু করেছে। দেখতে দেখতে এক সময় সেই মেয়েটি যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। সাদা কাপড় জড়িয়ে রাখা, দুটো হাত আছে, কানের কাছে দুলো রয়েছে, আর দু চোখ আগের মতোই ফ্যাকাশে। সেভাবে আমার দিকে তাকিয়ে কানের উপর হাত রেখে সে চিৎকার করে বলে উঠল, থাম বলছি, থাম, আমায় আটকে কোনো লাভ নেই। আমি এখান থেকে অন্য কোথাও চলে যাব। যে আমায় পাঠিয়েছে সে আমায় চালনা করছে। তোকে আমি ছেড়ে দিলাম, ওই ছেলেটিকেও আমি ছেড়ে দিলাম, থাম। এইবার আমি মন্ত্র উচ্চারণ থামালাম। দেখলাম সেই মেয়েটি তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে আছে। বললাম, যে তান্ত্রিক তোকে ওইখানে পাঠিয়েছে সেই তান্ত্রিক এই গ্রামের মানুষের ক্ষতি করতে চায়, কিন্তু আমি কারোর ক্ষতি হতে দেব না। তুই চলে যা এখান থেকে, নইলে তোর মৃত্যু হবে আমার হাতে। মেয়েটা এবার অদ্ভুত ভাবে হেসে উঠল, তারপর যেন চোখের সামনে থেকে হাওয়ায় মিলিয়ে গেল। এইদিকে এতক্ষণে এত কিছুর ফলে আমি বড্ডই ক্লান্ত হয়ে পড়েছিলাম। কোনো রকমে টলতে টলতে যখন ভবানীর বাড়িতে গেছি, দেখি ভবানীর দেওয়ার কাছে হ্যারিকেন জেলে ভবানী, রতন, ভবানীর স্ত্রী দাঁড়িয়ে আছে। আমার দেখতে পেয়ে রতন আর ভবানী ছুটে এলো। কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব ঠাকুর মশাই, আপনার জন্য আমার ছেলেটা বেঁচে আছে, না হলে যে আজ। আরে কথা পরে বলবি, এখন ঠাকুর মশাইরে বিশ্রাম করতে দে। দেখছিস না ঠাকুর মশাই ক্লান্ত হয়ে গিয়েছে। আমি খানিকটা জল খেতে চাইলাম। জল খেয়ে তাদের একটা ঘরের বিছানার উপরে শুয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন পরদিন সকাল হয়েছে। রোদের আলো ঘরের ভেতরে এসে পড়েছে। আমি উঠে পাশের ঘরে গিয়ে দেখি বিছানার উপরে উঠে বসে রয়েছে হারু। আগের মতোই রোগা ফ্যাকাশে চেহারা, কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে যে তার শরীর ভালো হয়ে গেছে। বললাম, কি ব্যাপার, এখন কেমন লাগছে বলো তো? হারু বলল, ভালো, কিন্তু আপনি কে ঠাকুর মশাই? আপনি কোথা থেকে এলেন? এমন সময় হারুর মা ঘরের ভেতরে এসে ঢুকলো। সে বলল, ঠাকুর মশাই না থাকলে তোকে আর দেখতে পেতাম না রে হারু। ঠাকুর মশাইয়ের পায়ে হাত দিয়ে প্রণাম কর। ঠাকুর মশাইয়ের জন্যই তুই প্রাণে বেঁচে গেছিস। আমি হারুকে বিছানা থেকে নামতে দিলাম না। হারুকে একটা তাবিজ তৈরি করে দিয়েছিলাম। সেই তাবিজ হারুর হাতেই ছিল। আমি ওখানে আরো কয়েকটা দিন ছিলাম। 3-4 দিনের মধ্যেই হারু খানিকটা সুস্থ হয়ে উঠেও ছিল। এরপর হারুও একদিন আমাদের সেই দিনের কথা বলে। ছাড়া ছাড়া কথাই বলেছিল। তার বয়স ছিল মোটে 12। এমন বয়সী ছেলে ভালোভাবে সব কথা বলতে পারবে না, সে কথা জানোই। সে যা বলেছিল তা এরকমই দাঁড়ায়। বিকেলের পরে বাচ্চাদের সঙ্গে খেলাধুলো সেরে সে বাড়ির দিকেই আসছিল। দিঘির দিকে কি কারণে যেন সে চলে যায় একবার। দিঘির জলের কাছে গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা করে। এদিকে অন্ধকার নামলে সেখানে থাকতে নেই সে কথা সে ভালো করেই জানতো, কিন্তু খেলতে খেলতে কখন যে অন্ধকার নেমে এসেছিল সে বুঝতে পারেনি। পরে বুঝেছিলাম সম্মোহন করে সেই অপশক্তি তাকে ওখানে আটকে রেখেছিল। অন্ধকার হওয়ার পরে হারু যখন সেখান থেকে চলে আসতে চায়, তখন সেই মেয়েটিকে ও দেখতে পায়। সে মেয়েটি তাকে অনেক কথা বলে এবং ওইখানে একটা গাছের তলায় নিয়ে গিয়ে কিছুক্ষণ বসিয়েও রেখেছিল। তারপরে অবশ্য হারুকে সেখান থেকে ছেড়ে দেয়। হারু বলেছিল,
রাতের বেলায় যখন মেয়েটি আসতো আমি ওকে বলতাম আমি যাব না, কিন্তু কেন জানি ওর কথা ফেলতে পারতাম না। ও যা বলতো তাই করতে ইচ্ছে করতো। আমি হারুকে বললাম, আর কোনো চিন্তা নেই হারু, ওই তাবিজ যতক্ষণ তোমার হাতে আছে ততক্ষণ কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কি ওই প্রেতাত্মাকে মেরে ফেলেছেন ঠাকুর মশাই? এই প্রশ্নের উত্তর আমি ভবানীকে দিইনি, শুধু হেসেছিলাম। বলেছিলাম তাদের আর কোনো চিন্তা নেই। দিন তিনের পর সেই গ্রাম ছেড়ে আমি আবার রওনা দিয়েছিলাম অজানার উদ্দেশ্যে। তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, আপনি তো সেই অপশক্তিকে ধ্বংস করতে পারেননি, তাহলে সে যে আবার হাড়ুর পেছনে যাবে না তার নিশ্চয়তা কোথায়? তা নয়, ও যে হারুর পেছনে আবার যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। তাই তো তাকে ওই তাবিজ দিয়ে এসেছিলাম। কিন্তু হ্যাঁ, হারুর ক্ষতি করতে না পারা পর্যন্ত সে সহজে গ্রামের কারুর ক্ষতি করবে না। এই সমস্ত অপশক্তিদের আত্মজ্ঞান হয় খুব প্রবল। একবার যদি কারুর ক্ষতি করার চেষ্টা ওরা করে, তার ক্ষতি না করতে পারা পর্যন্ত ওরা অন্য কারুর ক্ষতি করতে পারে না। যদিও গ্রামের লোকেরা অন্ধকার নামলে সেই দিঘির পাড়ে আর যেত না, সে কথা আমি জানি। তবে ওদের ধ্বংসও করা যায় না, ওদের কোনো কিছুই করা যায় না। আত্মার কোনো ধ্বংস নেই হে, বুঝলে? এ এক জায়গা থেকে অন্য স্থানে যেতে পারে, এক রূপ থেকে অন্য রূপ ধরতে পারে, এটুকুই। আমরা উঠে পড়লাম। বৃষ্টি কমে এসেছিল, আর বেশিক্ষণ এখানে বসে থাকলে আবার হয়তো বৃষ্টির কবলে পড়তে হবে। আমরা বেরিয়ে আসব, হঠাৎ তারানাথ বলল, একটা কথা তো তোমরা বুঝতেই পারলে না। সেদিন আমার কানের কাছে এমন ভাবে মন্ত্রটা কে বলেছিল বলো তো? আমি আর এই কথার উত্তর দিতে পারলাম না। তারানাথ বাইরের দিকে তাকিয়ে নিজের মতো বলতে লাগলো, অনেক ভেবে দেখেছিলাম, তবে এক সময় একটা অদ্ভুত ব্যাপার মনে হয়েছিল। আমার কানের কাছে যে অদ্ভুত গম্ভীর শান্ত কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছিলাম, সেই কণ্ঠস্বর অন্য কারণ নয়, আমার নিজেরই। তবে সেই কণ্ঠস্বর ছিল আরো বেশি পরিণত বয়সে। তার মানে আপনি বলতে চাইছেন? যা বলতে চাইছি তা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি কোনোদিন। সেদিন ওই বিপদের মুহূর্তে আমাকে আসলে আমি সাহায্য করেছিলাম সেই মন্ত্র বলে। আমার ইচ্ছা শক্তি কোনোভাবে সেদিন থেকেই হয়তো আরো পরের কোনো এক সময় আমার কণ্ঠস্বরকে দিয়েই সেই মন্ত্র উচ্চারিত করেছিল আমার কানে। হতেই পারে সবকিছু আমার মনের ভুল। আমার প্রচন্ড ইচ্ছা শক্তি এমন কিছু একটা আমায় কল্পনা করতে বাধ্য করেছিল। হয়তো আমি কোনো কণ্ঠস্বর শুনিনি, মনে মনে এই সবটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমার কাছে নেই, বুঝলে হে? কিশোরী আজ আর কোনো কথা বলল না। আমরা বেরিয়ে এলাম। ট্রাম রাস্তায় ওঠার আগে কিশোরী একবার বলল, সবটাই ঠিক ছিল বুঝলে, কিন্তু ওই মন্ত্র উচ্চারণের কণ্ঠস্বরটা মানতে পারলাম না। তারানাথ মিথ্যে সহজে বলে না, কিন্তু একটু রং ছড়িয়ে দেয় আর কি। আমি উত্তর দিলাম না। ট্রামে উঠে পড়লাম। তখনই বৃষ্টিটা আবার ঝমঝম করে নামলো। ভাগ্যিস সময় মতো বেরিয়েছিলাম। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট করে জানাতে